আমাদের আটকাবার চেষ্টা করছে, মারপিট করছে, প্রোগ্রাম করতে দিচ্ছে না। যেখানে ওদের গায়ের জোর আছে গুন্ডা দিয়ে, ক্যাডার দিয়ে আটকাবার চেষ্টা করছে। আর যেখানে ওরা পাচ্ছে না আমরা ঠেঙিয়ে দেবো, সেখানে পুলিশ দিয়ে আটকাবার চেষ্টা করছে। তাহলে যদি প্রয়োজন হয় আপনার দিদির ছোট ছোট ভাইদেরকেও ঠেঙাবো, আর দিদির পুলিশ ভাইদেরকেও ঠেঙাবো। আমাদের পেছনে লাগলে কিন্তু সুবিধা করতে পারবেন না। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। সারা দেশে আজকে সাধারণ মানুষের কাজ করে। স্বচ্ছ রাজনীতি, সৎ রাজনীতি, দুর্নীতি মুক্ত রাজনীতি করেছি আমরা, প্রশাসন দিয়েছি, তাই লোকে আমাদের ভোট দিয়েছে। কেউ মোদীজির মুখ দেখে ভোট দেয় না। সিভিল পুলিশের কাজ কি? আমরা এলে ফটো তোলে আর গাড়ি থেকে পয়সা তোলে, এই দুটো কাজ। সে পয়সা তোলে টিএমসি কে, যেদিন টানানি হবে না আর একটা মার বাইরে পড়বে না, সব পিঠে, হসপিটালে জায়গা হবে না। শিয়াল যদি বাঘের ছাল পড়ে, সে কি বাঘ হবে? শিয়াল শিয়ালই থাকবে। শিয়ালকে বাঘ বানানোর চেষ্টা করছেন, ছাল মাল সব তুলে দেবো, কিন্তু আসল চেহারা বেরিয়ে যাবে। যেদিন 3 জনের অফিসটা ভেঙে দেবো না, দিদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে, বসার জায়গা পাবে না। তোদের চামড়া ইদানিং অন্যের মাল খেয়ে খেয়ে খুব তেল হয়েছে, চকচক করছে, সব তেল ধরিয়ে দেবো, ঘাবড়াবেন না, দিন আমাদের আসছে। অন্যের টাকা পয়সা খেয়ে গায়ে তেল, থলথলে চেহারা সব শুকিয়ে যাবে, বাড়ি থাকতে পারবেন না। যারা দেখতেন ঢড়ঢড়ে সাইকেল নিয়ে যেত, তারা এখন মোটরসাইকেল যায়, চকচকে মোটরসাইকেল করেছে, হিরো হন্ডা। যারা বাইকে ঘুরতো, তারপর 4 চাকা গাড়ি কিনেছে, এবার এসি লাগানো। যার বাড়ির টিনের ফুটো দিয়ে জল পড়তো ভেতরে, বাইরের চেয়ে বৃষ্টি হলে বাইরের চেয়ে ভেতরে বেশি জল পড়তো, মাঠে পায়খানা করতে যেত বটি নিয়ে, সে এখন 4 তলা পাকা বাড়ি করেছে, এসি লাগিয়েছে। কিচ্ছু ভোগ করতে দেবো না। ছেলে কোথায় থাকবেন, বউ কোথায় থাকবে, তুমি কোথায় থাকবে, ভেবে রাখো, সোজা হয়ে যাও। আমরা কারো গায়ে হাত দিই না, যদি গায়ে হাত লাগাই তার ভূগোল ইতিহাস সব পাল্টে দেবো, কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। আমরা রাজনীতি বুঝি, আমরা গণতন্ত্র বুঝি, সংবিধান বুঝি, আইন বুঝি। কেউ বলতে পারবো না একটা বুথে রিগিং করেছি, কোন পার্টির লোকের গায়ে একটা হাত দিয়েছি বা একটা কেস দিয়েছি, এটা হচ্ছে বিজেপি। কিন্তু দাদা, যদি আমাদেরকে বেশি চুলকান, গায়ে হাত দেন, হাত ভেঙে না, ডান হাত বাঁ হাতে, বাঁ হাত ডান হাতে লাগিয়ে দেবো। This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। বিস্ফোরণ ঘটেছে বিজেপিতে। সে বিস্ফোরণ কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, সবটাই আপনারা জানেন, তাই নতুন করে বিশদে কিছু বলছি না। কিন্তু বিস্ফোরণটা এমন ঘটেছে যে বিস্ফোরণকে থামানোর বা নেভানোর ক্ষমতা আপাতত বঙ্গ বিজেপির তো নেই, কেন্দ্রীয় বিজেপিরও নেই। কেন বলছি এ কথা? এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাই হচ্ছে বিস্ফোরণের আসল কারণ। হ্যাঁ, এই ছবিটাই বিস্ফোরণের আসল কারণ। দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে বা জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে, সেখানে জগন্নাথ দেবের মূর্তি স্থাপন হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। অনেকের মতন, অনেক বিধায়ক, অনেক নেতৃত্বের মতন দিলীপ ঘোষও আমন্ত্রণ পেয়েছেন সরকারি স্তরে, তিনি চলেও গিয়েছেন। এবং এই ব্যাপারে দিলীপ ঘোষের যে কোনো রাগঢাক নেই, বাছবিচার নেই, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। ব্যক্তিগতভাবে আমাদের চ্যানেলে ধরুন আমি হলাম, প্রসূনদা হলেন, আমরা কিন্তু দিলীপ ঘোষের ফ্যান। কেন ফ্যান? লোকটি পার্টি ম্যান, লোকটি পার্টি ছাড়া কিচ্ছু বোঝেন না। তার আইডিওলজি ভুল হতে পারে, আইডিওলজি ঠিক হতে পারে, তিনি ভুল কথা বলতে পারেন, তিনি অশ্রাব্য ভাষায় কথা বলতে পারেন, কিন্তু তাকে ইগনোর করার ক্ষমতা, তাকে অস্বীকার করার ক্ষমতা কারুর নেই, কারুর নেই। এই দিলীপ ঘোষকে কোণঠাসা করা হয়েছে বিজেপিতে, এবং কারা কোণঠাসা করেছে, কোন লবি করেছে, এটা আপনারা সকলেই জানেন, নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু দিলীপ ঘোষ যখনই তিনি সুযোগ পেয়েছেন, তিনি কিন্তু তার ভেতরের যন্ত্রণাটা উগড়ে দিয়েছেন। যেমন আজ উগড়ে দিয়েছেন, তিনি তার প্রাত্যহিক যে পদযাত্রা তিনি করেন বা মর্নিং ওয়াক করেন, সেখানে আমরা সেই ছবিও দেখাবো। বিস্ফোরক কথা বলেছেন তিনি,
কিন্তু তিনি মানে এই বিস্ফোরক কথা বলার আগে তার সাথে কি কি হয়েছে সেটা জেনে নেওয়া দরকার। প্রথমত তার মানে জেতা আসন থেকে সরিয়ে তাকে বর্ধমান দুর্গাপুরের এমন একটা আসনে ফেলা হলো যেখানে প্রাক্তন সাংসদ ছিলেন SS আলুওয়ালিয়া, এবং যিনি বছরে একবারও সেখানে যেতেন না, মানুষের সাথে যোগাযোগ রাখতেন না, উন্নয়নের কোনো কাজ করেননি। ফলে এই আসনটা বিজেপি হারছিল, বিজেপির ভেতরেও খবর ছিল। আমরা যেমন সমীক্ষা করি তেমনি সমস্ত রাজনৈতিক দলই সমীক্ষা করে, বিজেপিও করেছিল। বিজেপির যে আভ্যন্তরীণ সমীক্ষা তাতে দেখা গিয়েছিল যে বর্ধমান দুর্গাপুর আসন তারা কোনোভাবেই জিতছে না, অথচ আরামবাগ আসন তারা জিতবে এরকম একটা কনফার্মেশন তাদের কাছে ছিল। তো যাই হোক, এই যে দুর্গাপুর বর্ধমান আসনটা একটা মানে লস্ট আসন, সে আসনে পাঠানো হলো দিলীপ ঘোষকে মানে প্রতিদ্বন্দ্বিতা করতে। তিনি পার্টি ম্যান, সব জানতেন যে তিনি হারবেন, তারপরেও কিন্তু তিনি গেলেন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে, কারণ তাকে পার্টি বলেছে। এই হচ্ছে দিলীপ ঘোষের চরিত্র। দিলীপ ঘোষ মুখে আর মনে আলাদা কিছু বলেন না, তিনি অনেক কুভাষা ব্যবহার করেন, নোংরা ভাষা ব্যবহার করেন, আমরা তার সমর্থন করি না, কিন্তু পার্টির প্রতি আনুগত্য এটা দিলীপ ঘোষকে দেখে সব পার্টির লোকদের শেখা উচিত। যারা আজ এ দল কাল ও দল পরশু সে দল করে বেড়ায়, তাদের দিলীপ ঘোষকে দেখে শেখা উচিত যে পার্টিতে কোণঠাসা হয়েও অপদস্থ হয়েও তিনি কিন্তু পার্টিকে ভুলে যাননি। এইটাই দিলীপ ঘোষের প্লাস পয়েন্ট। এই কারণেই দিলীপ ঘোষকে আমার এবং প্রসূনদার বিশেষ পছন্দ। মানুষ হিসাবে দিলীপ ঘোষ বেশ রসিক মানুষ, বলা যায় সেন্স অফ হিউমার তার ভীষণ ভালো। যারা তার সাথে কথাবার্তা বলেছেন তারা জানেন দিলীপ ঘোষ মানুষ হিসাবে কেমন। তাই মানুষ দিলীপ ঘোষ নিয়ে আজকে আলোচনা করবো না, সেটা না হয় অন্য একদিন করব। তবে মানুষ হিসেবে তাকে 100-তে 99 তো দিতেই পারি। তিনি রাজনৈতিক মানুষ হিসেবে তাকে কত দেব না দেবো সেটা পরবর্তীকালের বিষয়, কিন্তু একজন মানুষ হিসেবে, সংবেদনশীল মানুষ হিসেবে তার প্রতি কুর্নিশ জানাতেই হয়। এই কারণে এই কথা বলার কারণে আপনারা আমাকে বহুবার বহু সময় নিন্দেমন্দ করেছেন, গালমন্দ করেছেন, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। দিলীপ ঘোষের অবদান বিজেপি অস্বীকার করতে পারবে না। তার নেতৃত্বেই বিজেপি কিন্তু 18টা লোকসভা আসন জিতেছিল, তার নেতৃত্বেই বিজেপি 77টা বিধানসভা আসন জিতেছিল। কিন্তু তারপরে যারা নেতৃত্ব দিতে এসছেন, সুকান্ত মজুমদার বকলমে শুভেন্দু অধিকারী, তাদের আমলে তো বিজেপি শুধু শেষ হয়েছে, ধ্বংস হয়েছে। 18 থেকে 12 সাংসদ হয়েছে, 77 থেকে কমে এখন 65-তে এসে দাঁড়িয়েছে। কেন 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 দিলীপ ঘোষের মতন তারা সবাইকে নিয়ে চলতে পারছেন না? এর অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেকগুলো কারণ আছে, সেগুলো যাব না। কিন্তু যেটা বলা দরকার যে দিলীপ ঘোষ এই জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে যাওয়ার পর বিজেপি নেতারা কিন্তু মুখর হয়েছেন, মানে তারা এমন ভাষায় কথা বলছেন যেন দিলীপ ঘোষ অন্য দলের নেতা। আমরা একে একে শুনে নেব সেই বিজেপির নেতাদের বর্তমান অবস্থান দিলীপ ঘোষ সম্বন্ধে। আসুন সেটা দেখে নিই। দেখুন, দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। জ্বালা, ভীষণ জ্বালা। আসতে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। বিজেপির বিভাজনটা খুব স্পষ্ট হয়ে গেল। তার মানে দলের এই অবস্থানকে সরাসরি হয় দিলীপ ঘোষ অস্বীকার করলেন, ভাঙলেন, ভেঙে তিনি তৃণমূল কংগ্রেসের ডাকে সাড়া দিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিলেন। 1, 2 হলো না হলে দিলীপ ঘোষকে মানে অন্য কোনো জায়গা থেকে তিনি গ্রিন সিগন্যাল পেয়ে যাচ্ছেন। তাহলে এই প্রশ্নটা আসবে, তাহলে কি শেষ পর্যন্ত বিজেপি বিরোধিতা করলেও আরএসএস এর সবাই না হলেও একটা অংশ কি দিলীপ ঘোষকে ছাড়পত্র দিলেন? যখন ত্যাগী থেকে ভোগী হয়ে যায় না, তখন ভোগী মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। তৃণমূল কংগ্রেস এখন সরকারে আছে, যদি এখান থেকে গিয়ে ওখানে গিয়ে কিছু ভোগ করতে পারি, যারা প্রথম থেকে সাংসারিক, প্রথম থেকেই বিজনেস করে, তাদেরকে মানুষ যখন রাজনীতি করে এটা মানুষ মেনে নেয়। কিন্তু আমি বলবো আমি সঙ্গের প্রচারক, আমি ত্যাগ করে এসেছি, পার্টির জন্য ত্যাগ করে এসেছি, হঠাৎ করে তোমার মনে হবে যে আমি ভোগ করতে হবে, আমি সব জায়গায় বাড়ি কিনে বেড়াবো, দিল্লিতে
বাড়ি কিনবো, আমি সল্ট লেখে বাড়ি কিনবো, এসব লোকে ভোগী। এবং এই ভোগটার জন্য লাস্ট 10 বছর উনি তৃণমূল কংগ্রেসও যেতে পারেন। সেই ভদ্রমহিলার ডাকে চলে গেলেন সুরসুর করে। কিসের জন্য, কিসের লোভে, কি আন্ডারস্ট্যান্ডিং এ, কি অঙ্ক? প্রশ্নটা আপনাদের মনে দেখা দিয়েছে, স্বাভাবিকভাবে আমার মনেও দেখা দিয়েছে। আমি অনেকদিন ধরেই জানতাম যে দিলীপবাবুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব সুনির্দিষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে। সেই মানুষটা আচমকা বিয়ের পিড়িতে বসে পড়লেন কেন? 2021-এর পর থেকে টুকটাক 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 খবর কানে আসতো, কিন্তু আমি সেগুলোকে খুব গুরুত্ব দিতাম না। যে রাজনৈতিক নেতাদের আশেপাশে অনেকেই যাওয়া আসা করেন, সেটা নিয়ে এইসব খবর যেগুলো সেগুলো জল্পনা। শেষ পর্যন্ত জল্পনাটা বাস্তব হলো। দিলীপবাবু বিয়ের পিড়িতে বসলেন এবং সেই বিয়ের পিড়িতে বসার পর তার বাড়িতে শটান চলে গেলেন মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে ডক্টর সুকান্ত মজুমদার উপহার দিতে। এই ধরনের নানা কটূক্তি শোনার পর দিলীপ ঘোষ কিন্তু সরব হয়েছেন। দিলীপ ঘোষ আজ সকালবেলা তার মর্নিং ওয়াকে গিয়ে তিনি যথারীতি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি সাংবাদিকদের সাথে দেখা করেন এবং দেখা করে তিনি যা বলেছেন সেটা রীতিমতো বিস্ফোরক। এই বিস্ফোরক বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে, তবু আপনাদের জন্য আমরা আরো একবার দেখাতে চাই দিলীপ ঘোষের সেই বক্তব্যটা। জয় জগন্নাথ। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত, কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন এবং মজার ব্যাপার, আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে। আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই, আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয়। কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না, বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না, কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যাই। রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে, কিন্তু রামকে মনে রাখবে। আমি এসেছি। পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে। আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পিছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে, সেটা হওয়ার চান্স নেই। কারণ আমাদের কাছে মিশন, পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে। আর যে আমার লক্ষ লক্ষ সাথী 10 বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, প্রাণ দিয়েছেন, পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে প্রেরণা। কেউ বলছে 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে, তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনৈতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন। তার ফলে 77 সিট জিতেছিলাম। আজকে 1 ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে, এমপি চলে যাচ্ছে, পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতি চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা, আমাদের রাস্তা ঠিক আছে, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষের পরিবর্তন করতে পেরেছে। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতি আমার কোনো শত্রু নাই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি। আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টিতে নেতৃত্ব করছেন। তো সেজন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী, যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল, অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে
সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমরা সেই সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি, এটা বিজেপি সংস্কৃতি। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে, কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। সেজন্য আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না, এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে, বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না, তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক, রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে। দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ, তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না, তার নীতি পাল্টাবে না। দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে, অর্ধেকটা হয়ে গেছে। যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি, তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। যে কর্মীরা আবেগে ভাসছেন, আবেগে ভাসার সময় নয়। যদি সত্যি সংকট আছে, লড়াই করুন। আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষের প্রথমবার হয়েছে। আর যারা বড় বড় কথা বলছেন, তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন। 4 পয়সার ত্যাগ নেই, বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপি নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে। দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন, আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজ? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম, সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে চিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। রক্ত দিয়েছি আমরা, ঘাম দিয়েছি, তারপরে মানুষের বিশ্বাস জিতেছি, মানুষের আশীর্বাদ জিতেছি। দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে। আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলাকে পাল্টাতে এসছে। ধন্যবাদ সবাইকে। শুনলে দিলীপ ঘোষের বক্তব্য। নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, তারপরে শোনাবো আপনাদেরকে দিলীপ ঘোষের সহধর্মিনী রিঙ্কু মজুমদার, তার বিস্ফোরক বয়ান। আপনারা অপেক্ষা করুন, আসছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। দেখুন, ভারতীয় রাজনীতিতে সৌজন্য কথাটা প্রায় উঠেই গিয়েছে। অটল বিহারী বাজপেয়ী চলে যাওয়ার পর ভারতীয় রাজনীতিতে যে সৌজন্যবোধ, সেটা প্রায় উঠেই গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অনেক অত্যাচার, অন্যায়, অবিচার করার পরও অসুস্থ অসুস্থ জ্যোতিবাবুকে এবং বুদ্ধবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখতে গিয়েছিলেন। এটা হচ্ছে রাজনৈতিক সৌজন্যতা।
যখন একটা নন পলিটিক্যাল ব্যানারে একটা সাংস্কৃতিক কেন্দ্র বা একটা মন্দির বা যা হোক কিছু উদ্বোধন হচ্ছে, সেখানে আমন্ত্রণ পেয়ে যাওয়াটাই তো সহবত। এবং তার পাল্টা সনাতনী কীর্তন সংকীর্তন করে যা করা হলো সেটা একটা ফ্লপ শো। শুধু ফ্লপ শো না, লোক হাসানো হলো। সেখানে না সনাতনীরা গেলেন, না হিন্দুরা গেলেন, গেলেন কিছু দাদার অনুগামীরা। যাকে সে কথা আলাদা, তার শো ইদানিং সবকটাই প্রায় ফ্লপ হচ্ছে, মানুষ তাকে আর গ্রহণ করছে না। এটা কেন্দ্রীয় বিজেপিও বুঝতে পেরেছে, 2-4 দিনের মধ্যে আপনারাও জানতে পারবেন। এবার ঘটনাটা হচ্ছে যে এই যে দিলীপ ঘোষের প্রতি আক্রমণ বিভিন্ন নেতাদের, সেই আক্রমণের জবাব কিন্তু দিয়েছেন রিঙ্কু মজুমদার, তার সহধর্মী। তিনি টুইট করেছেন। আসুন পর্দায় টুইটটা দেখে নিন। তবে পর্দায় যেটা দেখবেন আপনারা সেটা হচ্ছে রোমান হরফে লেখা। আমি তার বাংলাটা করে আপনাদের শোনাচ্ছি, দেখে নিন রিঙ্কু মজুমদার ঠিক কি লিখেছিলেন। রিঙ্কু মজুমদার লিখছেন, আপনার নামে মানহানি করতে পারি, চ্যালেঞ্জ নিয়ে প্রুফ করতে পারবেন? অ্যালিগেশন দিয়ে কার টিআরপি বাড়াচ্ছেন? ওনার হাউস বিল্ডিং লোন রিপে হলো মাস 2 আগে। 8 বছর এমএলএ এমপি স্যালারি উইথ হাউস বিল্ডিং লোন যথেষ্ট একটা ভিলা কেনার জন্য, তাও ওনার মতো সিম্পল লিভিং লোকের জন্য। দিলীপ বাবুর হাত ধরেই তো টিকিটটা নিয়েছিলেন আপনি। আপনার মতন অযোগ্য মানুষ হেরে যাবার পর পার্টি ছেড়ে দিয়েছেন। কার টাকায় আপনার চ্যানেল চলে সবাই জানে। কোন এখতিয়ারে বুড়ো বলছেন? এজ কাউন্ট হয় ফিজিক্যাল অ্যাকর্ডিং বাট নট বার্থ অ্যাকর্ডিং। গার্লফ্রেন্ড থাকলে ইয়ং হয়, বিয়ে করলে বুড়ো। অনেস্ট উইদাউট পোর্টফোলিও উনি, কে পানিশ করবে ওনাকে? 41% ভোটার যে বানালেন তাকে পানিশমেন্ট দেবেন কে? আপনারা 39% নামিয়েছেন উইথ 5 years এক্সট্রা ইস্যু উইথ সেন্ট্রাল স্কিমস। ক্ষমতা থাকলে তো উইদাউট ক্লজ দিলীপ বাবুর নামে অ্যালিগেশন লাগান। প্রোপাগান্ডা করে মাইলেজ নিতে পারবেন না। পাবলিক ভালোবাসে ওনাকে, জানেন, চেনেন। একমাত্র সুবিধেবাদীরা ওনাকে কোণঠাসা করে নিজেদের ধান্দাবাজির লোভে। কে বলছেন? রিঙ্কু মজুমদার, যিনি নিজেও একজন পার্টি কর্মী। এইভাবে দিলীপ ঘোষকে ক্রমাগত কোণঠাসা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এইখানে রিঙ্কু মজুমদার যেটা বলছেন তার মুখ্য উদ্দেশ্য কিন্তু দুজন। এক হচ্ছেন সৌমিত্র খান, আর এক হচ্ছেন প্রাক্তন বিজেপি, যিনি এখন নিজেকে সাংবাদিক বলেন, আদৌ তিনি কোনোদিন সাংবাদিকতা করেননি, সেই সন্ময় বন্দ্যোপাধ্যায়। তার চ্যানেল কার টাকায় চলে আমরা সকলেই জানি। তিনি কার গুণকীর্তন করেন আমরা সকলেই জানি। তার বক্তব্যটা আরেকবার শুনে নিন, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন তার চ্যানেল কার টাকায় চলে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ না অন্য কেউ, পরিষ্কার বুঝে যাবেন। শুনুন আর একবার তার বক্তব্য। সেই ভদ্রমহিলার ডাকে চলে গেলেন সুরসুর করে। কিসের জন্য, কিসের লোভে, কি আন্ডারস্ট্যান্ডিং এ, কি অঙ্ক? প্রশ্নটা আপনাদের মনে দেখা দিয়েছে, স্বাভাবিকভাবে আমার মনেও দেখা দিয়েছে। আমি অনেকদিন ধরেই জানতাম যে দিলীপবাবুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব সুনির্দিষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে। সেই মানুষটা আচমকা বিয়ের পিড়িতে বসে পড়লেন কেন? 2021-এর পর থেকে টুকটাক 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 খবর কানে আসতো, কিন্তু আমি সেগুলোকে খুব গুরুত্ব দিতাম না। যে রাজনৈতিক নেতাদের আশেপাশে অনেকেই যাওয়া আসা করেন, সেটা নিয়ে এইসব খবর যেগুলো সেগুলো জল্পনা। শেষ পর্যন্ত জল্পনাটা বাস্তব হলো। দিলীপবাবু বিয়ের পিড়িতে বসলেন এবং সেই বিয়ের পিড়িতে বসার পর তার বাড়িতে শটান চলে গেলেন মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে ডক্টর সুকান্ত মজুমদার উপহার দিতে। যখন ত্যাগী থেকে ভোগী হয়ে যায় না, তখন ভোগী মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। তৃণমূল কংগ্রেস এখন সরকারে আছে, যদি এখান থেকে গিয়ে ওখানে গিয়ে কিছু ভোগ করতে পারি। যারা প্রথম থেকে সাংসারিক, প্রথম থেকেই বিজনেস করে, তাদেরকে মানুষ যখন রাজনীতি করে এটা মানুষ মেনে নেয়। কিন্তু আমি বলবো আমি সঙ্গের প্রচারক, আমি ত্যাগ করে এসেছি, পার্টির জন্য ত্যাগ করে এসেছি, হঠাৎ করে তোমার মনে হবে যে আমি ভোগ করতে হবে, আমি সব জায়গায় বাড়ি কিনে বেড়াবো, দিল্লিতে বাড়ি কিনবো, আমি সল্টলেকে বাড়ি কিনবো, এসব লোকে ভোগী। এবং এই ভোগটার জন্য লাস্ট 10 বছর উনি তৃণমূল কংগ্রেসও যেতে পারেন। এই হচ্ছে বিজেপির চরিত্র। যে মানুষটা বিজেপিকে প্রতিষ্ঠা দিল পশ্চিমবাংলায়, যে মানুষটার জন্য বিজেপি আজকে সবচেয়ে শক্তিশালী বিরোধী দল হয়ে উঠল, সেই মানুষটাকে কোণঠাসা করা কারা করছে আপনিও জানেন, আমিও জানি। দিলীপ ঘোষ কিন্তু
তার লেজে পা পড়লে তিনি ছোবল মারতে বলেন না, ভোলেন উনি এক্ষেত্রে। তিনিও কিন্তু পাল্টা দিয়েছেন। এই বিস্ফোরণের পর বিস্ফোরণ ঘটছে বিজেপিতে, এবং এই বিস্ফোরণ কোথায় গিয়ে থামবে, কবে থামবে কেউ জানে না। 2026-এর ভোট আর মাত্র 1 বছরও বাকি নেই। এবার এই 1 বছরের মধ্যে সামনের কয়েকটা মাস যাবে বর্ষাকাল, তখন কোনো প্রচার হয় না। তারপরে চলে আসবে দুর্গাপুজো, তখনও কোনো দুর্গাপুজোর সিজনে কোনো প্রচার হয় না। হাতে থাকবে কতদিন? বড়দিনের ছুটি আছে, মানে ক্রিসমাসে যে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত টানা ছুটি, এইসব যদি বাদ দেন, মেরে কেটে সমস্ত রাজনৈতিক দলের কাছে প্রচার করার জন্য সময় রয়েছে মাত্র 3 থেকে 4 মাস। তার মধ্যে কি অন্তর্কলহ থামবে? বিজেপি ইতিমধ্যেই কিন্তু তার রাজ্য সভাপতি এখনো নির্ণয় করতে পারেনি। সুকান্ত মজুমদারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও নতুন কাকে রাজ্য সভাপতি করবে এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বিহ্বল। জেলায় জেলায় কিন্তু নানা রকম খবর আসছে যে নেতারা তাদের কাছেদের লোককেই মন্ডল সভাপতি বানাচ্ছেন, জেলা সভাপতি বানাচ্ছেন। নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, ইলেকশনের নামে সিলেকশন হচ্ছে। এরকম অন্তত 6টা জায়গা থেকে অভিযোগ এসছে। তো এই রকম ঢিলে ঢালা সংগঠন নিয়ে তারা লড়াই করবে তৃণমূল কংগ্রেসের সাথে, এবং সেই লড়াইতে তারা জিতবে। শুভেন্দু অধিকারীর যে স্বপ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া, তা বোধহয় এই জীবনের স্বপ্নই রয়ে গেল। কি বলেন আপনারা? লিখে জানান। আজ এই পর্যন্ত। তবে একটা ঘোষণা করে দিই, আগামীকাল সকালে, অর্থাৎ আগামীকাল 2 তারিখ সকালে আমাদের কোনো সম্প্রচার হবে না। আগামীকাল রাতে আমরা যথারীতি সম্প্রচার করব। আগামীকাল সকালে আমাদের যে স্টুডিওর কাজ চলছিল সেটা একদম ফাইনালি শেষ হয়ে যাবে। এবং আপনাদেরকে বলে রাখি, আগামীকাল থেকেই আমাদের এগরা থেকে শুরু হচ্ছে আমাদের নির্বাচনী সমীক্ষার কাজ। পশ্চিম মেদিনীপুরের এগরা থেকে আমাদের নির্বাচনী সমীক্ষার কাজ শুরু হচ্ছে, এবং ধীরে 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 আমরা পূর্ব মেদিনীপুরটাও করে ফেলবো, করে তারপর 2 মেদিনীপুরে কি ফল পেলাম জানাবো। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।